বাবারে, সপ্তাহে একদিন কেবল আসে শুক্রবার, আর এই শুক্রবার একটু ভালো মন্দ না খালি জানটা কেমন ইটিস পিটিস করে। তা আন্ডা বাচ্চা সকাল ধরে করছিল একটু বিরিয়ানি খাবে, তা চলে আসলাম বিরিয়ানির আয়োজন করতে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1.5 কেজি থেকে একটু বেশি বেশি গরুর গোস্ত নিয়ে নিছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ নুন, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম খানিক টক দই, আর দিয়ে দিলাম 2 প্যাকেট রাঁধুনি প্যাকেট মশলা। ওই টক দইটা ফ্রিজে থাকার কারণে একটু দলা পাকা আছে, ও ছাড়াই যাবে না, ও নিয়ে চিন্তা করা লাগবে না। আর 2 প্যাকেট বিরিয়ানির রেডি মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি হাতে একটা পলিথিন পেঁয়াজ সুন্দর করে মাখাই ঝুঁকাই নিলাম। তো হয়ে গেল আমার মাখানো ঝুঁকানো। এবার এটারে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। যদি ইনস্ট্যান্ট রাঁধতে চাও তাও রাঁধতে পারবে না, কোনো সমস্যা হবে না। এবার কয়টা আলু কেটে নিয়ে সামান্য একটু নুন আর একটু লাল কালারের ফুড কালার রং দিয়ে দিলাম। তো আমার অরেঞ্জ কালারটা ছিল না, তাই আমি লাল কালারটাই দিয়ে দিলাম। তোমাদের যদি না থাকে না দিলেও না দিতে পারো, কোনো সমস্যা নেই। তো ফুড কালারগুলো এভাবে একে একে সবগুলো সুন্দর করে আমি মাখাই ঝুঁকাই নিলাম, যাতে প্রতিটা আলুর গায়ে সুন্দর করে লেগে যায়। তো লাল ফুড কালার তো অতিরিক্ত লাল হয়ে গেল মনে হচ্ছে, তাই আবার একটু ধুয়ে ওইটারে আমি সুন্দর করে একটু হলুদ মাখাই নিলাম। হলুদটা মাখাই নিয়ে আমার কালারটা মনে হলো সুন্দর চলে গেছে। তো তোমাদের ঘরে যদি ফুড কালার না থাকে তোমরা শুধু হলুদ দিয়েও করে নিতে পারবা। তো যাই হোক, আমি চলে যাচ্ছি এবার কড়াইতে। একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এবার আলুগুলো সব ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তো কড়াইয়ের ভিতরে আলুগুলো দিয়ে ভালো করে চিট করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে ছেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো আলুগুলো বাপু আমার ভাজা ভাজা হয়ে গেছে, তা আমি আর একটা পাত্রে আলুগুলো উঠাই নিলাম। আলুগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আবার খানিক সরিষার তেল দিয়ে দিলাম। তোমরা আবার ভেবে না বাবু এই বিটি খালি সরিষার তেল দিয়ে কি রান্না করছে, না, ওর মধ্যে এখানে সয়াবিন তেলও দিয়ে দিছি। দিয়ে এবার পেঁয়াজ 2 টেবিল চামচ মতন পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর এদিকে গোস্তগুলো রেস্টে রাখা শেষ, আর রেস্টের টাইম শেষ হয়ে গেছে। তো পেঁয়াজগুলোর মধ্যে একটু নরম করার জন্য একটু নুন ছিটিয়ে দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো এদিকে এবার গোস্তটার মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এবার গোস্ত মাখাই রাখা সেই পাত্রটা ধুয়ে পানিটা খানিক দিয়ে দিলাম। পানিটা না দিলে এবার গোস্তটা তাড়াতাড়ি একটু পানি ছাড়বেন না, এই জন্যই তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। দ্রুত আরো খানিক পানি ছাড়ার জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে গোস্তটা এবার ঢাকনা দিয়ে আচ্ছা করে ঢেকে দিয়ে তুলাম। মাঝে মাঝে ঢাকনাটা উঠে বা একটু নাড়িয়ে ছেড়ে দিতে হবে না, তারপরে নাড়িয়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে না। তা বাবু, তোমরা যারা বিরিয়ানিতে ঝাল খেতে পছন্দ করো তারা এখানে 7-8টা ঝাল অ্যাড করতে পারো। আমি অবশ্য ঝাল ঝাল বিরিয়ানিটা পছন্দ করি, এই জন্য আমি ঝালগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তা গোস্তটা দেখলাম টিপে সিদ্ধ হয়ে আইছে, আর এদিকে আমি 1 কেজি চাল ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম। এদিকে গোস্তটাও হয়ে আইছে, গোস্তটা ভালো মতন একদম কষা কষা করে নিতে হবে। তো আমি পাশের চুলোর গোস্তটা ছড়াই দিয়ে দিলাম, আর এই চুলোয় আর একটা বড় হাঁড়ি চাপাই দিলাম। 1 কাপ পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিলাম। বেরেস্তাটা বেশ নসো নসো হয়ে গেলে উঠাই একটা বাটিতে রেখে দিতে হবে না। ওই কড়াইয়ের ভিতরে আরো 2টো পেঁয়াজ কুচাই দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য লবণ ছিটাই দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওর ভিতরে চালটা ঢেলে দিতে হবে না। তা বাপু, চাল ভাজার কাছেই কিন্তু বিরিয়ানি ঝরঝরা হয়। চাল যত সুন্দর করে ভাজবা তত তোমার বিরিয়ানি সুন্দর ঝরঝরা হবে। চাল ভাজদি ভাজদি খবরদার মনের ভুলেও যেন ইউটিউব ফেসবুক বা স্বামীর সাথে গল্প করতে লেগে যায় না, তাহলে কিন্তু চালের জাত মারা সারা হয়ে যাবে। চালটা পরিপূর্ণ ভাজা হয়ে গেছে কিভাবে বুঝবা জানো? আজকে তোমাদের একটা টিপস দিয়ে দিই। চালটা দাঁতের তলে দিলে যখন মচমচ করবে না, তখন বুঝবা যে চালটা পরিপূর্ণ ভাজা হয়ে গেছে। তা বাপু, আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিলাম, গরম পানি ফুটিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 কেজি দুধ দিয়ে দেবো। তা তোমরা চাইলে দুধ দিতে পারো, আবার কেউ নাও দিতে পারো, অপশনাল। তোমাদের মন চালি দিবা, না চালি না দিবা। তা দুধটা দেওয়ার পরে চালটা যখন আবার ফুটিয়ে ফুটিয়ে আসবে না, তখন ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবা। ভেজে রাখা আলুগুলো তো সিদ্ধ করিলাম না, তাই আগে ভাগে দিয়ে দাও যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে এবার ঢেকে রেখে দিবা। ও ভালো কথা, একটা জিনিস তো আমার দিতেই মনে নেই, আলু বাখারা। আলু বাখারাটা দিতে তো মনেই ছিল না, যাই হোক মনে পড়লো তাই আলু বাখারাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়িয়ে ছেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার ঢাকনাটা উঠাইয়া দেখি যে ভাতটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, তো পানিও আছে হালকা হালকা। তো এর ভিতরে এবার আমি দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তার ভিতরে এবার গোস্তটাও ঢেলে দিয়ে দিলাম, একে একে গোস্তটা সব টুক দিয়ে দিলাম। এবার গোস্ত আর ভাতটা ভালো করে উল্টে পাল্টায় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কড়াই ধোয়া পানিটুকুনো দিয়ে দিলাম। এই দ্রব্যমূল্যের বাজারে মশলার যে দাম, তা কড়াই ধোয়া পানিটুকু ফেলবো কোনো, কাউ দেখিনি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাতে যেন সমস্ত মশলাগুলো লাগিয়ে লেগে যায়, ভিতরে যেন সুন্দর করে মজে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খানিকটা পরে এবার 8-10টা কাঁচা ঝাল ওর উপরে দিয়ে দিতে হবে। আর 2 টেবিল চামচ ঘি ঢালি ওর পরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টায় পাল্টায় চিট করে কাট করে হকবল ভাবে উল্টায় পাল্টায় যেন সমস্ত মশলাপাতি সমস্ত ঘি টুকগুলো ওর ভিতরে যে পৌঁছায়, অন্তরে অন্তরে যায় যেন পৌঁছায়। রান্না আমার প্রায় শেষ হয়ে এসে এবার পেঁয়াজের বেরেস্তাগুলো ওর উপরে ছড়াই ছিটিয়ে দিয়ে এবার ভাপে ঢাকনা দিয়ে ভাপে রেখে দিতে হবে না, আধা ঘন্টা কোনো 1 ঘন্টার জন্য। রান্নাটা শেষ হওয়ার সাথে তো আর সহ্য হচ্ছিল না, তাড়াতাড়ি করে কাটিয়ে নিয়ে নিলাম প্লেটে ভাত নিয়ে খাতি বসে গেলাম। কয়টা শুষা 2টো পেঁয়াজ আর একটা লেবু নিয়ে বসে গেলাম, এত দারুণ লাগছিল খাতি, মজাই মজা। তা আমি বাবা অত বক বক করলে তোমরা বাবা আমি বয়ান মারতেছি, তা তোমরা একটু রেন্ডে খাইয়ে দেখেন কিরকমটা লাগে। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক ফলো কমেন্ট করেননি, তাদের উপরে কিন্তু আমি মাইন্ড করবানে করে দিই। তো আজকে আমি চলে যাচ্ছি, ধন্যবাদ।